হ্যাঁ, এটা দাদারই চিঠি। বসুন। উফ, আপনি মস্ত বাঁচালেন আমাকে। 1 বছর পর খবর পেলাম দাদার। ভালো আছে তো? যুদ্ধে কোনো পায়ে গুলি খেয়েছিল, সেরে গেছে। এখন সম্পূর্ণ সুস্থ, কাজে যোগ দিয়েছে। হঠাৎ বাস্তবে ফিরে এলো অলোকা। তা আপনি দাদার বন্ধু হয়ে অন্যায়ের সমর্থনে কাজ করছেন কেন? কাজটা অন্যায় মনে করছি না বলেই। মাথা নেড়ে অলোকাকে আপত্তি জানাতে দেখে চট করে যোগ করল, এ নিয়ে আপনার সাথে তর্ক না করাই ভালো। আপনি ডক্টর রুহুল আমিনকে অনেক কাছে থেকে অনেক ঘনিষ্ঠভাবে দেখেছেন, কাজেই অনেক কিছুই আপনার চোখে পড়ছে না। দূর থেকে নিরপেক্ষ দৃষ্টিতে দেখলে এতটা ভক্তি হয়তো থাকতো না। এবং কেন উনি সন্দেহজনকভাবে দৌড় দিলেন, এবং কেন দায়িত্বশীল একজন পুলিশ অফিসার দায়িত্বশীল একজন হত্যাকারীকে আপনি দায়িত্বশীল অফিসার বলছেন? নিরীহ ভালো মানুষটাকে খুন করেন আপনারা, তার উপর তার নামে কুৎসা রটনা করলেন একটা বাজে মেয়ে লোকের সাথে জড়িয়ে। এসব কাজকে আবার জাস্টিফাই করার কি আছে? 4 বছর ধরে কাজ করছি আমি এখানে। আমি তাকে চিনি না। দূর থেকে নিরপেক্ষ দৃষ্টিতে দেখেই চিনে ফেললেন আপনারা তাকে একটা চরিত্রহীন লোক হিসেবে। রানা বুঝল এরকম আলোচনায় ফল হবে না, কৌশলের আশ্রয় নিল। ঠিক আছে, ধরা যাক আমি আর আপনি দুই পক্ষের উকিল। তর্ক যখন করতে চান তর্কই করা যাক। আপনি ডাক্তারের পক্ষ নিয়ে আমার অভিযোগ খণ্ডন করুন। রাজি? রাজি। ডাক্তারের ব্যক্তিগত চরিত্রের ব্যাপারে আপনার মত আমি সম্পূর্ণ মেনে নিচ্ছি। কিন্তু টাকা? এত টাকা পেলেন কোথায় ডাক্তার, এত অল্প সময়ে? এ ব্যাপারে সদুত্তর দিতে পারবেন আপনি? পারব। 4 বছর আগে 200 টাকা বেতনে কাজে ঢুকেছিলাম আমি। এখন আমার বেতন 550। 1 বছর পরেই আমার বেতন ডাবল হয়ে গিয়েছিল। অথচ আমি জানি ডাক্তার সাহেবের প্র্যাকটিস আগে যা ছিল এখনও তাই আছে। তাই আমি জিজ্ঞেস করেছিলাম ওকে এ ব্যাপারে। শেয়ার মার্কেটে স্পেকুলেশন করে টাকা করেছেন উনি। প্রতি 15 দিন অন্তর বিরাট সব অঙ্কের চেক আসে Z&Z ফাইন্যান্সিয়াল কনসালটেন্সের কাছ থেকে। আমি নিজে হাতে জমা দিয়েছি সেসব চেক। শেয়ার মার্কেটে কপাল খুলে যাওয়া তো সাধারণ ব্যাপার, তাই না? রানা জানে 15 দিন অন্তর নিয়মিত শেয়ার মার্কেটের স্পেকুলেশনের টাকা আসতে পারে না, কিন্তু সে কথা বলল না। প্রবল যুক্তির মুখে যেন অনেকটা দুর্বল হয়ে এসেছে এমনিভাবে বলল, আমার ধারণা ছিল বার্মার বর্ডারে তিরমিজ দ্বীপে চিকিৎসা করেই এত টাকা করেছেন ডাক্তার। 3 বছর আগেই প্রথম সেখানে গিয়েছিলেন উনি। হেসে ফেলল অলোকা। মাথা খারাপ আপনার। আপনি হয়তো জানেন না, একটা পয়সা দেয়ারও ক্ষমতা নেই ওই দ্বীপের অর্ধ উলঙ্গ লোকগুলোর। এই দেখুন। আঙুল তুলে হস্তশিল্পের নমুনাগুলো দেখালো সে। ওদের ভিজিটের নমুনা। ওই যে পাটি, নকশা করা পাখা, নারকেল খোলার পুতুল, কুলো বেতের ঝুড়ি। এখানে এই শহরে কয় পয়সা দামে ওগুলোর? কিন্তু এসব ছাড়া ওরা দেবেই বাকি। ভালোবাসার নিদর্শন ফিরিয়ে দিতেন না ডাক্তার সাহেব, নিয়ে আসতেন ঢাকায়। বেশ কিছু জমা হয়ে গেলে দান করে দিতেন একে ওকে। ওই দেখুন ঘরের কোণে জমে আছে একরাশ। মাথা নাড়ল অলোকা। ভুল পথে ভাবছেন আপনি মাসুদ সাহেব। আসলে প্রতি মাসের প্রথম ও তৃতীয় সোমবার তিরমিজ দ্বীপে যেতে প্রচুর পয়সা খরচ হতো ডাক্তার সাহেবের। বিনিময়ে পেতেন না তিনি কিছুই, পাওয়ার আশাও করতেন না। আমফিবিয়ান প্লেন চার্টার করে মাসে 2বার করে তিরমিজ দ্বীপে যাওয়া যথেষ্ট খরচের ব্যাপার। সেই সাথে প্রচুর পরিমাণে জামা কাপড় আর ওষুধ নিয়ে যেতেন তিনি ওদের মধ্যে বিনা পয়সায় বিতরণের জন্যে। এছাড়া গত 3 বছরে 12 দুগুণে 24 আর 3-এ 24 অং।
72 দিন অনুপস্থিত থাকায় কত রোগীকে যে ফিরিয়ে দিতে হয়েছে সে আমিই জানি। সব টাকা যদি যোগ দেন দেখবেন গরিব মানুষের জন্যে সব টাকা ব্যয় করেছেন তিনি। আমি মনে করেছিলাম ওটা শখের ব্যাপার, নিজের পয়সা নষ্ট করে এবং এত টাকার ক্ষতি স্বীকার করে যে উনি কতগুলো জঙ্গলি লোকের উপকার করতেন। না, চোদ্ধায় এসে যাচ্ছে ওর উপর। বিজয়ের মতো হাসল অলকা সেন। এমনকি আবহাওয়ার দরুন যদি কোনো সোমবার যেতে না পারতেন, পরদিন যেতেই হবে ওকে। কারো কোনো কথা শুনবেন না, ওর ওই এক কথা। আশা করে পথ চেয়ে বসে আছে ওরা। জঙ্গলিদের প্রতি এত প্রেম ওর স্ত্রী কিভাবে গ্রহণ করতেন? ওর কথা বলবেন না। ডাক্তার সাহেবের জীবন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিলেন ওর গিন্নি। ছেলেটাও হয়েছে একটা উচ্ছন্নে যাওয়া অমানুষ। আমার মনে হয় পারিবারিক অশান্তির কথা ভুলবার জন্যই উনি বেছে নিয়েছিলেন সহজ সরল জঙ্গলি লোকগুলোর সঙ্গ। ওই যে দেখছেন কাপড়ের পোটলা, কিছু নিজে কিনতেন আর কিছু সংগ্রহ করতেন বন্ধু বান্ধবের কাছে চেয়ে চিনতে, সব ওই জঙ্গলিদের জন্যে। টেলিফোন এলো। রহিম সাহেব জানালো যে আজ আর আসতে পারবেন না, কাল আসবে। জিনিসপত্র বিক্রি করে দিচ্ছেন? জিজ্ঞেস করলো রানা। হ্যাঁ, ডাক্তার গিন্নির অনুরোধে সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি আমি। কাল ছাড়া পাবো। সপ্তাহখানেক বিশ্রাম নিয়ে আবার বেরোবো চাকরির খোঁজে। নার্সের চাকরি তো প্রচুর খালি আছে শুনেছি। আছে, কিন্তু এত বেতনের চাকরি পাওয়া মুশকিল। আপনার খরিদ্দার তো আসছে না। চলুন তাহলে পৌঁছে দিই আপনাকে বাসায়। না, অনেক ধন্যবাদ, আরও কিছু কাজ আছে, আধ ঘন্টা পর যাব। বেরিয়ে এলো রানা বাইরে। গাড়িটা পিছন দিকে পার করা। লম্বা পা ফেলে এগোলো রানা। কয়েকটা আপাতত বিরোধী চিন্তা ঘুরছে ওর মাথায়। ডাক্তারের কথাই ভাবছে। একজন লোক একদিকে পাক্কা জুয়ারি, অন্যদিকে পরোপকারী, একদিকে চরম অসুখী, সাংসারিক জীবনে স্ত্রী পুত্রকে সুখী করতে পারেনি, অন্যদিকে কোথাকার কোন এক জঙ্গলি দ্বীপে উজাড় করে দিয়েছে তার সমস্ত ভালোবাসা। একদিকে দুই হাতে উড়াবার মতো টাকা আছে তার, অন্যদিকে পেশাগত উপার্জন মাঝারি। অসঙ্গতি সবার মধ্যেই আছে, কিন্তু ডক্টর রুহুল আমিনকে এ ব্যাপারে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বলে মনে হচ্ছে। গাড়ির কাছে এসেই মনটা খারাপ হয়ে গেল রানার। হেলে আছে একদিকে, পাংচার হয়ে গেছে একটা চাকা। বুট খুলে বের করলো সে স্পেয়ার চাকাটা। টেরাবল হওয়া গেল লাগে। খুব কাছে পিছন থেকে ভেসে এলো একটা কণ্ঠস্বর। ঝট করে পিছন ফিরল রানা। চারজন লোক নিঃশব্দ পায়ে এগিয়ে এসে ঘিরে ফেলেছে ওকে অর্ধচন্দ্রাকারে। চিনতে পারল রানা সেই চারজন, সাদা ফোক্সওয়াগনের সেই অনুসরণকারীরা। 8 এক ছোট্ট অ্যাম্ফিবিয়ান উড়ছে আকাশে। শুয়ে আছে রানা নিজের বিছানায়। প্রোপেলারের গো গো শব্দে ঘাড় ফিরিয়ে দেখল রানা জানালা দিয়ে। ঘাড়ের কয়েকটা পেশি তীব্র আপত্তি জানালো। সারা শরীরে যে এত সূক্ষ্ম সূক্ষ্ম পেশি আছে জানা ছিল না ওর আগে। উপযুক্ত মর্যাদা দেয়নি সে এদের। রানার দুর্বলতার সুযোগ পেয়ে এখন সব কটা পেশি একসাথে দৃষ্টি আকর্ষণ করতে চাইছে ওর। বেলা 9টা। আধ ঘন্টা আগেই ঘুম ভেঙেছে রানার, কিন্তু উঠতে সাহস হচ্ছে না। আধ ঘন্টা ধরে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ একটু আধটু নেড়েচেড়ে পরীক্ষা করছে সে। কেটে বা ছড়ে গেছে কয়েক জায়গা, কিন্তু হাড় যে ভাঙেনি একটাও তাতেই খুশিতে লাফাতে ইচ্ছে করছে ওর, কিন্তু পারছে না। প্লেনটা দেখে হঠাৎ মনে পড়ল রানার আজ রোববার, আগামীকাল এ মাসের প্রথম সোমবার, অর্থাৎ ডক্টর রুহুল আমিনের তিরমিজ দ্বীপে যাওয়ার তারিখ। দ্বীপবাসীরা জানেও না যে মারা গেছে ওদের প্রিয় ডাক্তার। ওরা হয়তো কাল শিশুর মতো অবহুজ আশায় আকাশের দিকে চেয়ে থাকবে। শিশুর কথা ভাবতেই মিসেস জোন্সের কথা মনে পড়ল। ভুরু কুঁচকে গেল রানার। সোমবার যেত ডাক্তার তিরমিজে।
মঙ্গলবার যেত মিসেস জোন্সের কাছে, বাধা নিয়ম। ডাক্তারের রহস্যময় অনিয়মিত জীবনে এই দুটো নিয়ম বাধা। কোনো সম্পর্ক আছে এ দুটোর মধ্যে? তরাক করে উঠে বসলো রানা। হাউমাউ করে একসাথে আপত্তি জানালো সর্বাঙ্গের সব কটা দুর্ব্যবহারপ্রাপ্ত পেশি। চোখ বন্ধ করে ঝিম ধরে বসে রইল সে আধ মিনিট। তারপর অতি সাবধানে, যেন একটি পেশিও টের না পায় এমনভাবে হাত বাড়ালো ব্র্যান্ডির বোতলটার দিকে। আউন্স চারেক ঢাললো একটা গেলাসে। এবার সমপরিমাণ সাবধানে ডয়ার থেকে গোটা চারেক ডিসপ্রিন বের করলো। এক একটা ডিসপ্রিন নেমে গেল এক এক ঢোক ব্র্যান্ডির সাথে সাথে। গলার কাছে মিষ্টি একটা জ্বালা অনুভব করলো রানা অ্যালকোহলের। নাস্তার জন্যে বেল টিপে দিয়ে বাথরুমে ঢুকলো রানা খুঁড়িয়ে খুঁড়িয়ে। শেভ করে দাঁত মাজতে মাজতেই অনুভব করলো কমে যাচ্ছে শরীরের ব্যথাটা। উৎসাহিত হয়ে গোসলটাও সেরে নিল সে এই সাথে। চাঙ্গা হয়ে বেরিয়ে এলো সে বাথরুম থেকে। গাড়ির বনেটের উপর ওকে ঠেসে ধরে মনের সুখে মেরেছে ওরা কাল। 4 জনের বিরুদ্ধে 1 জন হওয়ায় ও মেরেছে 4 ভাগের 1 ভাগ। জ্ঞান হারাবার আগে টের পেয়েছিল রানা সার্চ করা হচ্ছে ওকে। একজন বলল নেই কিছু, আরেকটা লাথি পড়ল পাজরে, আরেকজন বলল হয়েছে থাক, এতেই 3 দিন বিছানায় শুয়ে থাকবে টিকটিকির বাচ্চা। আপত্তি করল আরেকজন, হয়েছে থাক মানে? নাকটা ভেঙে দিয়েছে শালা আমার। আরেকটা লাথি পড়ল। নিশ্চিন্তে জ্ঞান হারালো রানা। ঘণ্টা খানেক পর জ্ঞান ফিরতেই দেখল সে কালো মতো কি যেন ওর মুখের কাছে। একটু নড়তেই তরাক করে লাফিয়ে সরে গেল কুকুর। আশেপাশে জনমানুষের চিহ্ন নেই। উঠে দাঁড়ালো সে টলতে টলতে। বহু কষ্টে 1 যুগ ধরে চেষ্টা করার পর চাকাটা বদলে গাড়িতে উঠল। রক্তে ভেজা সেরা শার্টের বুক পকেটে পিন দিয়ে আটা 1 টুকরো কাগজ, তাতে লেখা, সরে দাঁড়াও মাসুদ রানা, এখনও সময় আছে। এতে যদি শিক্ষা না হয়ে থাকে মৃত্যুর জন্যে প্রস্তুত থেকো। আগামীবার হত্যা করার জন্যে মারা হবে, শিক্ষা দেওয়ার জন্যে নয়। পরিচিত এক ডাক্তারের কাছে ফার্স্ট এইড নিয়ে বাসায় ফিরে ঘুম দিয়েছে রানা। নাস্তা সাজিয়ে দিয়ে গেছে রাঙার মা। খেয়ে নিল রানা চটপট। তারপর বেরিয়ে গেল গাড়ি নিয়ে। 7 মিনিট পর হাজির হলো সে নিউ সার্কুলার রোডের 13 নম্বর ফ্ল্যাট বাড়িতে। মিসেস জোন্সের ওখানে ডাক্তার রুহুল আমিন প্রত্যেক মঙ্গলবার যেত, নাকি মাসের প্রথম ও তৃতীয় মঙ্গলবার যেত জানতে হবে ওর। যদি পরেরটা হয় তাহলে এই সূত্র ধরে এগোনো যাবে। বিপদে পড়তে চেয়েছিল সে, বিপদে পড়েছে, অর্থাৎ ঠিক পথেই চলেছে ও। এবার বিপদ থেকে উদ্ধারের ব্যবস্থা করতে হবে। সময় নেই হাতে। ঘনিয়ে এসেছে মাহবুবের বিচারের দিন। অনেকক্ষণ বেল টিপেও সারা শব্দ পাওয়া গেল না বুড়ির। মরল নাকি? গেল কোথায়? কি করবে ভাবছে না। এমন সময় পাইলটের দরজাটা খুলে গেল। তোয়ালেটা কাঁধে, খালি গা, ছোট্ট একটা সুইমিং কস্টিউম পরনে, পায়ে চিলিপার। রানাকে দেখে একগাল হাসল। আবার এসেছেন? এবার ওই বুড়িকে আর আমাকে নিয়ে একটা গল্প ফাঁদবেন বলে মনে হচ্ছে। হঠাৎ 2 পা এগিয়ে এলো পাইলট কামরুজ্জামান। কপালে তুলল 2 চোখ। ইয়াল্লাহ, ছেলেটাকে মারল কে এভাবে? খেলতে গিয়ে পড়ে গিয়েছিলাম, বলল রানা। মিসেস জোন্স গেল কোথায় বলতে পারেন? কিচ্ছু জানি না। কুমকুম হকের ব্যাপারটা জানতে পেরে প্রতিবেশীদের সম্পর্কে সব আগ্রহ নষ্ট হয়ে গেছে আমার। আমি তো প্রেমেই পড়ে গিয়েছিলাম। হয়তো বিয়ের প্রস্তাবও দিয়ে বসতে পারতাম। তার যে এত কাণ্ডকীর্তি! ওরে বাপ্পা, কি ভুল যে করতে যাচ্ছিলাম। এখনও আটকে উঠি আমি ঘুমের ঘোরে। এই জন্যে খোঁজ রাখা ছেড়ে দিয়েছি। না, ঠাট্টা নয়, ওকে আমার ভীষণ দরকার। যেখানেই যাক না কেন আসবে কিছুক্ষণের মধ্যেই। এই ঘন্টা 1.5 আগেও খুটুর মুটুর আওয়াজ পেয়েছি দেয়ালের ওপাশ থেকে। অপেক্ষা করতে চাইলে আমার সাথে পুকুর পাড়ে গিয়ে বসতে পারেন। ফ্রি স্টাইল, বাটারফ্লাই, বেস্ট স্টক আর ব্যাক স্টকের একদা চ্যাম্পিয়নকে দেখতে পাবেন ইন অ্যাকশন।
রোজ 8 ঘন্টা সাঁতার না কাটলে ম্যাজ ম্যাজ করে গাটা। পাইলটের পিছন পিছন পুকুরের দিকে চলল রানা। ছিপছিপে লম্বা সুন্দর ফিগার কামরুজ্জামানের। ছুটিতে আছেন না ছাঁটাই হয়েছেন? জিজ্ঞেস করল রানা। জামানকে ছাঁটাই করা চারটিখানি কথা নয় স্যার, হাসলো পাইলট। একটা জাহাজও ক্র্যাশ ল্যান্ড করায়নি গত 3টে মাস। খুশি হয়ে কর্তৃপক্ষ ছুটি দিয়েছে 3 দিনের। পুকুর ঘাটে পৌঁছেই দেখতে পেল রানা একটা বেবি ট্যাক্সি থেকে নামছে মিসেস জোন্স ধীরে সুস্থে সাবধানে। পাইলটকে আসছি বলে এগিয়ে গেল রানা দ্রুত পদে। পিছন থেকে আক্ষেপ করল রানা, ইস, এত কষ্ট করে একজন দর্শক জোগাড় করেছিলাম, নিল কেড়ে। পা থেকে মাথা পর্যন্ত কালো কাপড়ে মোড়া মিসেস জোন্সের শোক পোশাক, চোখ দুটো ভেজা। রানা বলল, কেমন আছেন মিসেস জোন? আমি আপনার জন্যই অপেক্ষা করছি। ভেজা চোখে রানাকে দেখল বুড়ি। আমি খুবই দুঃখিত, তুমি যে আসবে বলেছিলে সে কথা নিশ্চয় ভুলে গেছি। রানা বোঝাবার চেষ্টা করলো যে ওরা আসবার কথা ছিল না, কিন্তু নিজের চিন্তায় ডুবে গেছে ততক্ষণে বৃদ্ধা। শুনতে পেল না রানার কথা। গোরস্থানে গিয়েছিলাম, রোজই যাই। ডক্টর রুহুল আমিনের সৌভাগ্যে ঈর্ষা বোধ করল রানা। তার প্রতি কি অবিচল স্নেহ ছিল বৃদ্ধার। ভাবতে গিয়ে গুলিয়ে এলো মাথাটা। একজন জুয়ারি কি এমনভাবে জয় করতে পারে মানুষের হৃদয়? কথা বলে চলেছে বুড়ি, কিন্তু আজকে বড় খারাপ ব্যবহার করলো ওরা আমার সাথে। একটা খেলনা পেয়ে গেলাম হঠাৎ কাল রাতে, লুকিয়ে রেখেছিল দুষ্টুটা। কাল রাতে ঘুমোতেই পারিনি একটুও। সকালে ওটা নিয়ে গেলাম, কিন্তু কোনো কথা শুনতে চায় না ওরা। বলে যে কবর দেবার আগে দেয়া উচিত ছিল, কিন্তু কি করে দেব, পেলাম তো কাল রাতে। বুঝতে চায় না, রেগে গেল বৃদ্ধা। তোমার কি মনে হয়? বিপদে পড়ল রানা। কোন বিষয়ে কি বলছে বুড়ি বুঝতে পারেনি সে। অনিশ্চিত কণ্ঠে বলল, ঠিক বুঝতে পারছি না, কার কথা বলছেন? টম, তুমি জানো না? পরশুদিন ভোররাতে মারা গেছে টম। আমাদের নারিন্দা সেমেট্রির একপাশে একটা পেট সেমেট্রি আছে, ওখানে ওর জন্য জমি কিনে কবর দিয়েছি। পাকা করার জন্যে টাকা দিয়েছি, কিন্তু আমার অনুরোধ রাখলো না ওরা কিছুতেই। কাপা হাতে ভ্যানিটি ব্যাগ থেকে হাড়ের মতো দেখতে এক টুকরো রবার বের করলো বৃদ্ধা। এটা নিয়ে অবশ্য ও বেশি খেলতো না, অন্যান্য সবগুলো দিয়েছি কফিনের ভিতর। তোমার কি মনে হয়, ওর কি খুব খারাপ লাগবে এটা ছাড়া? বুড়ির চিন্তা সূত্রটা পেয়ে গেছে রানা। না, মোটেও না, বরং খুব খুশি হবে। কেন? রানার মুখের দিকে চেয়ে উত্তর খুঁজছে বৃদ্ধা। এটা ওর বেশি প্রিয় খেলনা ছিল না, এটা ও ইচ্ছে করেই লুকিয়ে রেখে গেছে। খুঁজে পেয়ে এটা হাতে নিয়ে মাঝে মাঝেই আপনি ওর কথা ভাববেন, তাতেই ও খুশি হবে বেশি। ঠিক বলেছ। দরদর করে পানি বেরিয়ে এলো বৃদ্ধার চোখ থেকে। তুমি ঠিক বলেছ, কিন্তু রুমাল দিয়ে চোখ মুছল। এসো, 1 কাপ চা খাবে আমার সাথে? যত্নের সাথে রবারের টুকরোটা ভ্যানিটি ব্যাগে রেখে এগোলো বৃদ্ধা। সেই সাথে বকবক করে চলেছে। ডাক্তারের মৃত্যুর পর বড় মনমরা হয়ে গিয়েছিল টম। একরাশ দুঃখ নিয়ে মারা গেছে বেচারা। আচ্ছা, তোমার কি মনে হয় টম স্বর্গে যাবে? কুকুর হলে কি, ওরও তো আত্মা আছে। এসব আধ্যাত্মিক প্রশ্ন এড়িয়ে গিয়ে রানা বলল, ডাক্তার সাহেব প্রত্যেক মঙ্গলবারে আসতেন আপনার কাছে, না 1 সপ্তাহ পর পর? প্রত্যেক মঙ্গলবারে। একটু থমকে গেল রানা। মাসের প্রথম ও তৃতীয় মঙ্গলবার হলে ওর বড় উপকার হতো। হঠাৎ একটা কথা মনে হতেই জিজ্ঞেস করলো, শেষ কবে এসেছিলেন ডাক্তার সাহেব? কেন, গত মঙ্গলবার। রানা বুঝল বয়সের ভারে সময় জ্ঞান হারিয়ে ফেলেছে বৃদ্ধা। কারণ গত মঙ্গলবার ভদ্রলোক গোরস্থানে আসলে এসেছিল তার আগের মঙ্গলবার। অর্থাৎ তিরমিজের সাথে এর একটা ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সম্ভব। মিসেস জোনসের পিছু পিছু ঘরে এসে বসল রানা। সত্যি, টম নেই বলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে ঘরটা। আরও অগোছাল হয়ে গেছে সব কিছু। বিষাদ ছড়িয়ে আছে সারাটা ঘরে। আরেকটা প্রশ্ন, তিরমিজ দ্বীপের কথা বলেছিলেন ডাক্তার সাহেব আপনাকে? কখনো আলাপ হয়েছিল?
একবার। কেমন একটু মনমরা হয়ে গেল বৃদ্ধা। মঙ্গলবার না এসে বুধবার এলো ডাক্তার। আমি বলেছিলাম, কেন শুধু শুধু জঙ্গলি লোকগুলোর পিছনে এত সময় নষ্ট করো? এখানে তো তোমার অনেক কিছু করার আছে। কেন জানি রেগে গিয়েছিল। একটু দুর্ব্যবহারই করে ফেলেছিল আমার সাথে। বলেছিল জঙ্গলিদের কাছে আপনার কৃতজ্ঞ থাকা উচিত। ওদের জন্যেই এরকম ব্যাঘার খাটতে পারছি আপনার পিছনে। অবশ্য পরে লজ্জা পেয়েছিল। আসলে খুবই ভালো মানুষ ছিল তো। তোমাকে ভোলাবার জন্যে আমাকে ভোলাবার জন্যে পরের বার আমার জন্য একটা সুন্দর গরম শাল এনে দিয়েছিল। বিরাট একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল রানা। অন্ধকার হাতড়ে এতদিনে পথ পেয়েছে সে। অনেক ধন্যবাদ মিসেস জোন্স। আপনাকে ছোট্ট একটা বাচ্চা কুকুর এনে দিতে পারি, নেবেন? না না, তা করতে যেও না। তোমরা ছেলে মানুষ, কিছু হারিয়ে গেলে সেটা পূরণ করে নেয়ার বয়স আছে। কিন্তু আমার এই বয়সে চিঠিটাই অমূল্য। সবটাই তো ক্ষতির খাতায়, ক্ষতিপূরণের তাড়া নেই। বেরিয়ে এলো রানা। চমৎকার সহজ স্বচ্ছন্দ ভঙ্গিতে ফ্রি স্টাইল সাঁতার কাটছে পাইলট। পা দুটো চলছে দ্রুত প্রোপেলারের মতো, প্রতি স্টকে 6 বার। হাত দুটো দেখে মনে হচ্ছে খুব আয়েশ করে, খুব ধীরে ধীরে সাঁতার কাটছে, কিন্তু আসলে অত্যন্ত দ্রুত সাঁতার কাটছে সে। ডান হাতটা সপাত করে পানিতে পড়ছে, সেই সাথে মুখটা ভেসে উঠছে পানির উপর। হা করে শ্বাস নিচ্ছে, আবার চলে যাচ্ছে মুখটা পানির নিচে। ছপাত করে আলস্য ভরে পানিতে পড়ছে বাম হাত। গতি বোঝার উপায় নেই সাঁতার সম্পর্কে জ্ঞান না থাকলে। ঘাটে এসে থামলো পাইলট। কুলি করলো বার তিনেক, ডুব দিল একটা, তারপর উঠে এলো। কিছু বলবেন মনে হচ্ছে? আপনাকে দেখে উঠে এলাম, নইলে আরও বার 10 এপার ওপার করতাম। তোয়ালে দিয়ে মাথাটা মুছে নিয়ে সেটাকে আলোয়ানের মতো গায়ে জড়ালো। মিসেস জোন্স কি রাজি হয়েছে বিয়ে করতে? মৃদু হাসল রানা। আপনি সেদিন বলেছিলেন সাহায্য করতে পারলে সুখী হবেন। হঠাৎ আপনার সাহায্য দরকার হয়ে পড়েছে, করবেন? মুখে বলা আর কাজে করা এক নয়। তাছাড়া কথা রাখা আমার স্বভাবে নেই। তবু শুনি, কি সাহায্য? আমি আসলে জানতে চাই, পুলিশ দেখে ভয় পেয়ে দৌড় দিল কেন ডক্টর রুহুল আমিন? আমার স্থির বিশ্বাস তিরমিজ দ্বীপ আর মিসেস জোন্সের সাথে ব্যাপারটার কোনো সম্পর্ক আছে। এদিকে চেষ্টা করে বিশেষ ফল পাওয়া গেল না। এবার তিরমিজ দ্বীপে যেতে চাই আমি, কালকেই। আগামীকাল ডাক্তারের ওই দ্বীপে যাওয়ার তারিখ। খুব ভালো, পারলে যুবতী দেখে একটা জঙ্গলি মেয়ে নিয়ে আসবেন আমার জন্যে। আমি প্লেন চার্টার করব। 3 দিনের ছুটি আছে বলছেন। আপনাকে ড্রাইভার হিসেবে পেতে পারি? কত দিবেন হুজুর? তরাক তরাক করে লাফিয়ে কানের পানি বের করছে জামান। আপনাকে পয়সা দিতে পারবো না। প্লেন ভাড়া করতেই আমার সব টাকা খরচ হয়ে যাবে। সেদিন দুঃখ করেছিলেন। জমজমাট চাঞ্চল্যকর ঘটনা ঘটার সময় অন দ্য স্পট থাকার সুযোগ হয় না আপনার জীবনে। এবার সে সুযোগ হতে পারে। বাহ, চমৎকার অফার তো। তার মানে রাজি? ওহো, তার মানে ভেবে দেখব। হন্তদন্ত হয়ে ছুটে এলো মতলব আলী। এই যে সাহেব, রানাকে বলছে। আবার এখানে কি চান আপনি? মহা জ্বালার মধ্যে ফেললেন দেখছি। আপনাকে এই বাউন্ডারির মধ্যে ঢুকতে কে বলেছে? সেদিন না বলে দিয়েছি আর আসবেন না এখানে? 3 জন ভাড়াটে নোটিশ দিয়েছে আমাকে, যথেষ্ট হয়েছে। এবার দয়া করে যাচ্ছি আমি। পাইলটের দিকে চাইল রানা। ভেবে বের করতে পারলেন কিছু? কই সাহেব, গেলেন না? ভাড়াটেদের পিছনে এরকম জোকের মতো লেগে থাকলে? শ্যাট আপ, ধমক দিল পাইলট। ইনি আমার গেস্ট। আমার গেস্টকে তুমি এই ধরনের কথা বলতে পারো না, বদ মতলব আলী। আমরা তিরমিজ দ্বীপে বেড়াতে যাব ভাবছি, আর তুমি সব ভণ্ডুল করে দিতে চাও। তোমার বদমতলব নিয়ে অন্যখানে অন্য কিছুর চেষ্টা করোগে, যাও। ও, চুপসে গেল যেন মতলব আলী। আপনার অতিথি হলে অবশ্য আমার বলার কিছুই নেই। পিছন ফিরল সে, কিন্তু যাওয়ার আগে শুনিয়ে দিল। কিন্তু বড় উদ্ভট সব অতিথি আসে আপনার কাছে জামান সাহেব। হ্যাঁ, উদ্ভট লোক পছন্দ করি আমি। তোমারও আমন্ত্রণ রইল। বিরক্ত দৃষ্টি নিক্ষেপ করল জামান অপসীয়মান মতলব আলীর পিঠের দিকে। নিচু গলায় বলল, তোমার কী রে বাপু?
তোর এত চিরবিরানি কেন? তুই তো হুকুমের চাকর। ভাবটা যেন সে জেডের ডাইরেক্টর। নাও চলো। পেক দিনে খুশকি না খেলে কিছু ভাবতে পারবো না আর। চলো ঘরে গিয়ে আলাপ করা যাবে। জামানের আন্তরিকতা সহজভাবে গ্রহণ করলো রানা। চলো, কিন্তু সাহায্য আমাকে করতেই হবে তোমার। নয়। নতুন তথ্য পাওয়া গেল। 12, 13, 14 এই 3টি ফ্ল্যাট বাড়ির ম্যানেজমেন্টের ভার জেডের সুযোগ্য হাতে ন্যস্ত করে মালিক বিলেত বাস করেন। কয়েক জায়গায় টেলিফোন করেই জানা গেল খবরটা। আরেকটা খবর, আহমেদ আলী ইনস্টিটিউটের ম্যানেজমেন্টের ভারও ওই একই কোম্পানির উপর ন্যস্ত আছে। বেশ ঘনে উঠছে ব্যাপারটা, জটিলতর হচ্ছে। অলোকাকে ফোন করলো রানা। আপনার ওখানে আসতে চাই একটু। কেন? আমি কাল সকালে 3 মিস দ্বীপে যাচ্ছি। যে কাপড়ের পোটলাটার কথা বলছিলেন কাল, ওটা আমাকে দিলে আমি পৌঁছে দিতে পারি যথাস্থানে। ঠিক আছে, 6টার দিকে আসুন। এখনই বেরিয়ে যাচ্ছি আমি একটা ইন্টারভিউ দিতে। 6টার সময় অফিসে আসবো একবার। আজকেই চার্জ বুঝিয়ে দিয়ে বিদায় হয়ে যাচ্ছি আমি এখান থেকে। সোহানার বাসায় গেল রানা। রানার বিধ্বস্ত চেহারা দেখে চমকে গেল সোহানা। সব শুনে বলল, কাপড়গুলো সাথে নিয়ে যাওয়ার কি উদ্দেশ্য? প্রথম এবং প্রধান উদ্দেশ্য আর একবার অলোকার সাথে কথা বলে এবং ওকে দেখে শ্রবণ ও নয়নেন্দ্রিয়ের পরিতৃপ্তি। অপর উদ্দেশ্য হচ্ছে ডক্টর রুহুল আমিনের তরফ থেকে যাচ্ছি আমি। জঙ্গলিদের মনে এরকম একটা ভাব সৃষ্টি করা। একই দিনে প্লেনে করে ওদের জন্যে সাহায্য সামগ্রী নিয়ে যাচ্ছি আমি। তোমার ধারণা সব রহস্যের মূল ওখানেই? মূলটা ঠিক কোথায় সে সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা করতে পারিনি এখনও। তবে আমার স্ত্রীর বিশ্বাস কিছু একটা ব্যাপার আছে তিরমিজে। এমন কিছু আছে যেটা আমূল পরিবর্তন করে দিয়েছে ডাক্তারের জীবন। ওর মৃত্যুর জন্যে হয়তো জঙ্গলিরাই দায়ী। বুঝলাম। কাল ওই দ্বীপে যাচ্ছ তাহলে? ইতিমধ্যে আমার কি কাজ? তোমার কাজ হচ্ছে এই মুহূর্ত থেকে আগামী 48 ঘন্টা সদা সতর্ক এবং প্রস্তুত থাকা। হালকাভাবে নিও না কথাটাকে। কেবল সতর্ক থাকলে চলবে না, সশস্ত্র থাকতে হবে। আমরা একটা বিরাট দুর্ধর্ষ দলের বিরুদ্ধে কাজ করছি। যে কোনো মুহূর্তে আক্রমণ আসতে পারে যে কোনো দিক থেকে। কেবল সতর্ক থেকে প্রাণ বাঁচাতে হবে, নাকি কিছু কাজও আছে? কাজ আছে। উপযুক্ত সময়ে কাজের ভার দেব। এখন শুধু সতর্ক থাকবে। ঠিক 6টা 5-এ পৌঁছলো রানা। দরজা বন্ধ। পিতলের নব ঘোরাবার চেষ্টা করলো রানা। তালা দেয়া। টোকা দিয়ে সারা শব্দ পাওয়া গেল না কোনো। দাঁড়িয়ে রইল রানা খানিকক্ষণ। তারপর পায়চারি শুরু করলো। আধ ঘন্টা পর সন্দেহ এলো মনে। ভুলে যায়নি তো? আরও 15 মিনিট কাটলো। রানা বুঝতে পারলো এত দেরি হবার অন্য কোনো কারণ থাকতে পারে না। হয় ভুলে গেছে, নয়তো মত পরিবর্তন করেছে। আরও 5টা মিনিট অপেক্ষা করলো রানা। শেষবারের মতো দরজার নবটা নাড়া দিল সে। টোকা দিল কয়েকবার। কোনো সারা শব্দ নেই। অনেকক্ষণ ধরেই দূর থেকে লক্ষ্য করছিল রানাকে আরেকজন ডাক্তারের চেম্বার অ্যাসিস্ট্যান্ট। প্রতি 20 মিনিট অন্তর বেরিয়ে আসছে লোকটা করিডোরে বিড়ি ফোকার জন্যে। চতুর্থবার বেরিয়ে ও যখন দেখলো দরজায় টোকা দিচ্ছে রানা, তখন এগিয়ে এলো কাছে। কাকে খুঁজছেন? চেম্বার তো বন্ধ। ডাক্তার সাহেব মারা গেছেন কয়েকদিন আগে। আমি তার নার্সকে খুঁজছি। দেখা করার কথা ছিল আজকে। দেখেছেন ওকে? আপনি কি পেশেন্ট? না, ইমপেশেন্ট। সেই 6টা থেকে দাঁড়িয়ে আছি। আমাদের চেম্বারে বসতে পারেন। অনেক ধন্যবাদ। লোকটির সৌজন্যে একটু লজ্জিত হলো রানা। একটু আগেই তির্যক একটা ভঙ্গি নিয়েছিল সে। আমি বরং বাড়ি চলে যাই। পকেট থেকে একটা ভিজিটিং কার্ড বের করে দিল ওর হাতে। যদি দেখা পান ওর, দয়া করে বলবেন যেন ফোন করে। চিন্তিত মুখে বাসার দিকে রওনা হলো রানা। দুপুরবেলা গরম পানিতে গোসল করে এবং আরও 2টো ডিসপ্রিন খেয়ে শরীরের ব্যথাটা দাবিয়ে রেখেছিল সে এতক্ষণ। আবার জেগে উঠছে ধীরে ধীরে। কেমন যেন ফাঁকা লাগছে সব কিছু। কাল সকালের আগে কাজ নেই তেমন কিছু। রাত্রিটা পুরোপুরি বিশ্রাম নিতে পারলে
কাল অনেকটা সুস্থ বোধ করবে সে বুঝতে পারছে। আগামী পরশু মাহবুবকে হাজির করা হবে কোর্টে। কতদূর এগোতে পারল রানা এই কদিনে। এদিকে খবরের কাগজগুলো প্রায় দেবতা করে তুলেছে ডক্টর রুহুল আমিনকে। রীতিমতো ক্যাম্পেইন চালিয়ে লাখ টাকার উপর ফান্ড তোলা হয়েছে ডাক্তারের অর্ধসমাপ্ত কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। শুধু তিরমিজেই নয়, বাংলাদেশের 200 দুর্গম জনবসতির একটা লিস্ট তৈরি করা হয়েছে ডক্টর রুহুল আমিন মেমোরিয়াল মেডিকেল ইনস্টিটিউটের উদ্যোগে। কয়েকজন ডাক্তার প্রতি মাসে অন্তত একবার করে চিকিৎসা করতে যাবে এই সব জায়গায়। প্রচার একেই বলে। প্রতিদিন 10 ডিগ্রি করে বেড়ে যাচ্ছে ডাক্তারের সুনাম। প্রতিদিন দুরূহতর হয়ে যাচ্ছে দেবতাটিকে ধুলির ধরাতলে নামিয়ে আনা। বাসায় পৌঁছে মনটা খুশি হয়ে উঠল রানার। জামান এসেছিল। একটা সুপার গুজ সি প্লেন চার্টার করেছে সে। কাগজপত্র পৌঁছে দিয়ে গেছে বাসায় কাজের লোক। অবশ্য নিজে পাইলট বলে ওর পক্ষে সব কাজ সহজ। চেনা জানা আছে সবার সাথেই। জামান ছাড়াও একজন মহিলা নাকি এসেছিল। চেনে না তাকে রাঙার মা, শ্যামলার রং নীল ছাপা শাড়ি। এর বেশি জানা গেল না। খেয়ে নিল রানা 9টার দিকে। লম্বা একটা ঘুম না দিলে পেশিগুলোকে আয়ত্তে আনা যাচ্ছে না। শোবার ঘরে ঢুকেই কেন যেন সজাগ হয়ে উঠল রানার চোখ দুটো। খাটের তলা এবং ঘরের চারপাশে দেখে নিয়ে বাথরুমটা পরীক্ষা করল সে। দরজাগুলো দেখা দরকার। বাথরুমের 2টো দরজা, একটা ভিতর দিকে, অপরটা সুইপারের জন্যে বাইরের দিকে। তোয়ালেটা এমনভাবে ঝোলানো যে বাইরের দরজার বল্টু দেখা যায় না। তোয়ালে সরিয়ে পরীক্ষা করে দেখল রানা বল্টুটা। ঘরে এসে খাটের কিনারে বসল সে। 2টো ডিসপ্রিন হাতে নিল খোসা ছাড়িয়ে। ব্যান্ডের বোতলটা হাতে তুলতেই আবার তীক্ষ্ণ হয়ে উঠল ওর চোখ। ভুরুজোড়া কুঁচকে গেছে। ধীরে ধীরে নামিয়ে রাখলো সেটা সাইড টেবিলে। উঠে গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা 1 গ্লাস পানি নিয়ে উদরস্থ করলো সে ডিসপ্রিন 2টো। ডয়ার টান দিয়ে লুগারটা বের করলো রানা। রিলিজ বাটন টিপে ম্যাগাজিন বের করে নিল। স্লাইড টেনে চেম্বারের গুলিটা বের করে নিয়ে পরীক্ষা করলো পিস্তলটা। হ্যামার, ইজেস্টার, স্প্রিং, ট্রিগার অ্যাকশন ঠিকই আছে। আবার লোড করলো সে পিস্তলটা। তারপর সাইলেন্সার পাইপ লাগালো ওঠার মুখে পেঁচিয়ে পেঁচিয়ে। উজ্জ্বল বাতিটা নিভিয়ে পাসওয়ার্ডের নীল বাতি জেলে দিয়ে বিছানায় এসে বসলো সে আবার। বালিশে হেলান দিয়ে আধশোয়া হয়ে বসে গভীর চিন্তায় ডুবে গেল রানা। গোটা দিনেক সিগারেট ধ্বংস হলো কেবল। সমাধান পাওয়া গেল না সমস্যার। কিছুতেই খাপ খাওয়ানো যাচ্ছে না এক তথ্যের সাথে আরেকটাকে। চমকে উঠল রানা হঠাৎ কানের পাশে টেলিফোনটা বেজে উঠতেই। বোধহয় অলকা ফোন করেছে। ইনিয়ে বিনিয়ে বলবে কেন কথা রাখতে পারেনি। আমার না ভীষণ না, ফোন করেছে জামান। কি করছো গোয়েন্দা সাহেব? বিছানায়। কাগজপত্র পেয়েছ সব? ঝামেলা পোহাতে হয়েছে অনেক। আমিও ঘুমিয়ে পড়ব ভাবছি, কিন্তু হয়ে উঠছে না। বোতলটায় আর মাত্র পেগ 3 আছে। আর একটা করতে করতে 6 পেগ হয়ে গেছে ইতিমধ্যেই। এবার বাকিটুকু ঢুক করে মেরে দিয়ে শুয়ে পড়ব। লোলুপ দৃষ্টিতে ব্যান্ডির বোতলটার দিকে চাইল রানা একবার। খুব মৌজে আছে বেটা। আমিও ভাবছি আউন্স 3 খেয়ে ঘুমিয়ে পড়ব। কিন্তু তুমি এত খাচ্ছ কেন? কাল 8টায় উঠতে পারবে তো? হ্যাঁ, ঠিক 8টায় এয়ারপোর্টে পাবে আমাকে। 1-8 ঘন্টা দেরি হলে তুমি উঠে পড়ো আকাশে, আমি দৌড়ে ধরে নেব। বাই বাই। বেড সুইচ টিপে দিতেই নেভে গেল নীল বাতিটা। রানার ঘরটা অন্ধকার এখন। রাত 11:30। সাদা একটা ফোক্স ওয়াগন ছুটে আসছে 60 মাইল বেগে। আরোহী 4 জন। রানার বাসা থেকে 150-200 গজ দূরে থাকতেই গিয়ার নিউট্রাল করে হেডলাইট আর ইগনিশন সুইচ অফ করে দিল ড্রাইভার। বন্ধ হয়ে গেল ইঞ্জিন। মসৃণ রাস্তার সাথে চলন্ত চাকার ঘর্ষণের ফলে মৃদু একটা চরচর শব্দ আসছে কেবল। বেশ কিছু দূর সমান গতিতে গিয়ে ধীরে ধীরে গতিবেগ কমে এলো গাড়িটার।
রানার বাসার সামনে এসে থেমে দাঁড়ালো একটা কামিনী ঝোপের আড়ালে। নিঃশব্দে নিঃশব্দে নামলো চারজন। দুজনের হাতে পিস্তল, দুজনের হাতে ছুরি। রানার শোবার ঘরের খাটের কাছে দুই জানালায় দাঁড়ালো দুজন পিস্তলধারী। খাটের উপর আফসা দেখা যাচ্ছে শুয়ে আছে একজন, গায়ে চাদর ঢাকা। ছুরি হাতে বাকি দুজন পিছন দিকে চলে এলো, বাথরুমের বাইরের দিকের দরজার কাছে। সিঁড়ি দিয়ে 3 ধাপ উঠে আসতে সাবধানে ঠেলা দিল একজন দরজায়। খুলে গেল এক পাট দরজা। এবার অপর পাটটা খুলে বিড়ালের মতো নিঃশব্দ পায়ে এগিয়ে গেল ওরা বেডরুমের দিকে। একজন হৃৎপিণ্ড আর একজন পেট সই করে ছুরি চালালো একসাথে। ছুরি মেরেই হতভম্ব হয়ে গেল দুজনেই। কিন্তু সামলে ওঠার আগেই প্রচণ্ড বেগে কি যেন এসে লাগলো ঘাড়ের পিছনে। ঘুপঘাপ করে দুটো আওয়াজ। পিস্তলের বাট দিয়ে মেরেছে কেউ। মুহূর্তে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল দুজন মেঝের উপর। কিরে, কি হলো? ব্যাপারটা বুঝতে না পেরে চাপা কণ্ঠে জিজ্ঞেস করলো খাটের মাথার কাছে জানালায় দাঁড়ানো লোকটা। ইদ্রিস, কি হলো? কোনো জবাব নেই। বিচলিত হয়ে উঠল বাইরের দুজন। কি হলো ইদ্রিস? চুপ। চাপা কণ্ঠ শোনা গেল। আশ্বস্ত হলো পিস্তলধারী। 8 মিনিট চুপচাপ দাঁড়িয়ে থেকে অস্থির হয়ে উঠল সে আবার। ইদ্রিস? ঠিক এমনি সময় পিছন থেকে একটা জলদ গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। রানার কণ্ঠস্বর। হ্যান্ডস আপ। টাস। ঘুরেই গুলি করলো লোকটা। খান খান হয়ে গেল রাত্রির নিস্তব্ধতা। দূরের একটা বাড়িতে ধাক্কা খেয়ে ফিরে এলো গুলির প্রতিধ্বনি। টাস। আবার গুলি। দৌড় দিল দুজন দুদিকে। ঘাসের উপর শুয়েছিল রানা। তরাক করে উঠে হাঁটু গেড়ে বসে গুলি ছুড়ল। ছোট্ট একটা কাশির আওয়াজ তুলে লাফ দিয়ে বেরিয়ে এলো পিস্তলের মুখ থেকে একটা 9mm বুলেট। মাথার উপর হাত ছুঁড়ে হুড়মুড় করে পড়ল একজন লনের উপর। অপরজন ততক্ষণে গেটের কাছে। আবার গুলি করল রানা। ঠন করে ঢুকলো গুলি ফোক্স ওয়াগেনের বনেটে। টাস। রানার হাতখানেক তফাতে মাটিতে লাগলো গুলি। ছিটে এসে মাটির ফোনা লাগলো নাকে মুখে। আবার গুলি করল রানা। কিন্তু ততক্ষণে গাড়িতে উঠে ইঞ্জিন স্টার্ট দিয়েছে লোকটা। হুশ করে চলে গেল ফোক্স ওয়াগেন নাগালের বাইরে। লনের উপর পড়ে থাকা লোকটার কাছে গিয়ে দাঁড়ালো রানা। বাম দিকের শোল্ডার ব্লেড ভেদ করে বেরিয়ে গেছে গুলিটা। জ্ঞান হারিয়েছে সাথে সাথেই, কিন্তু বাঁচবে। পিস্তলটা কোমরে গুজে বাথরুমের পিছনের দরজা দিয়ে ঢুকতে গিয়েই হোঁচট খেল রানা। হোঁচট খেয়েই টের পেল ওটা একটা জ্ঞানহীন দেহ। মুহূর্তে এক লাফে সরে গেল সে, কারণ নিমেষে বুঝে গিয়েছে সে যে ঘরের ভিতরের যে কোনো একজন জ্ঞান ফিরে পেয়েছে। কিছুক্ষণ আগেই টেনে নিয়ে এসেছে সঙ্গীকে দরজা পর্যন্ত অন্ধকারে, কারণ নিমেষে বুঝে নিয়েছে যে সে যে ঘরের ভিতরের যে কোনো একজন জ্ঞান ফিরে পেয়েছে। কিছুক্ষণ আগেই টেনে নিয়ে এসেছে সঙ্গীকে দরজা পর্যন্ত। অন্ধকারে দেখতে পাচ্ছে না রানা ওকে, কিন্তু ও দেখতে পাচ্ছে রানার ছায়াটা পিছনে আকাশ থাকায়। এখনই ছুরি চালাবে ও। লাফ দিয়েই পা বেঁধে গেল রানার বাথট্যাবের কিনারে। পড়ে গেল সে। মাথাটা ঠুকে গেল মোজাইক করা দেয়ালে। ঝাঁপিয়ে পড়ল ওর উপর লোকটা। অন্ধের মতো ঘুষি চালালো রানা। অনুভব করলো খচখচ করে বাম বাহুতে ঢুকলো ছোড়াটা দুবার। অন্ধকারে টের পাচ্ছে না লোকটা কোথায় মারছে। ঠিক এমনি সময়ে হুইসল শোনা গেল বাইরে। তরাক করে উঠে দাঁড়ালো লোকটা। সাথে সাথেই লাথি চালালো রানা। তলপেটে লাথি খেয়ে ছিটকে চলে গেল লোকটা দরজার কাছে। সঙ্গীর গায়ে পা বেঁধে ডিগবাজি খেয়ে চলে গেল বাইরে। পিস্তলটা বের করে হাতে নিয়ে দরজার কাছে গিয়েই দেখতে পেল রানা প্রাণপণে দৌড়াচ্ছে লোকটা বাড়ির পিছনের বাউন্ডারির দিকে। জ্বলে উঠল একটা টর্চ। চোখ ধাঁধানো আলো পড়ল রানার মুখে। একটা অপরিচিত কণ্ঠস্বর ভেসে এলো টর্চের পিছনের অন্ধকার থেকে। পিস্তল ফেলে দিন মিস্টার মাসুদ রানা, নইলে গুলি করব। ইউ আর আন্ডার অ্যারেস্ট। 10। একটা ব্যাপারে নিঃসন্দেহ রানা ঠিক পথেই এগোচ্ছে সে, নইলে এরকম বেপরোয়া আক্রমণ আসতো না। কারো পক্ষে অত্যন্ত বিপজ্জনক হয়ে পড়েছে সে।
কোনো একটা স্পর্শকাতর নার্ভ সেন্টারে হাত দিয়ে ফেলেছে ও। এখনও মুখটা চেনা যাচ্ছে না শত্রুর, কিন্তু কাছে পিঠের পরিচিত কেউ হবে। মোটামুটি আশ পাওয়া যাচ্ছে লোকটা এমন কেউ যার সাথে ডাক্তারের ঘনিষ্ঠ সম্পর্ক আছে, এমন কেউ যার সাথে আলাপ হয়েছে রানার, এমন কেউ যে রানার বাসায় এসেছিল, এমন কেউ যে রানার গতিবিধি সম্পর্কে ওয়াকেফাল, এমন কেউ যে জানতো রানা কখন বাসায় নেই। বৃত্তটা ছোট হয়ে আসছে, একটা বিন্দুতে এনে দাঁড় করাতে হবে। দরজার বল্টুটা খুলে রেখে গিয়েছে। ব্যান্ডির বোতলে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে গেছে। কে হতে পারে? খুব সহজে ঘুমের ওষুধ সংগ্রহের সুবিধা কার আছে? অলকা। 1 থেকে 5 পর্যন্ত গুনব, তারপর পায়ে গুলি করব। পিস্তল ফেলে দিন মিস্টার মাসুদ রানা। 1। সংবিত ফিরে পেল রানা। পুলিশের সাড়া পেয়ে আশ্বস্ত বোধ করছিল সে, কিন্তু একই বিপদ। চট করে ছেড়ে দিল পিস্তলটা হাত থেকে। খটাং করে মেঝেতে আওয়াজ হলো। হ্যাঁ, কি যেন বলেছিল টর্চধারী? ইউ আর আন্ডার অ্যারেস্ট। কেন? সজাগ হয়ে উঠল রানার ষষ্ঠ ইন্দ্রিয়। বিপদ। এবার মাথার উপর হাত তুলে ঘুরে দাঁড়ান। ধীরে ধীরে এগোন ওই ঘরের দিকে। আদেশ পালন করলো রানা। টর্চ হাতে পিছু পিছু এলো লোকটা। একজনকে অর্ডার দিল, এই বডিটা দেখো মারা গেছে কিনা। এটাকেও জিপের পিছনে তুলে তোমরা 3 জন পাহারায় থাকো, আমি আসছি। আর সিদ্দিক দৌড়েছে আরেকজনের পিছু পিছু। ফিরে এলে এখানে পাঠিয়ে দেবে। ইয়েস স্যার। টর্চের আলোয় ঘরের সুইচ খুঁজে পেয়ে বাতি জ্বেলে দিল লোকটা। গাড়ি ফিরিয়ে দেখলো রানা। অল্প বয়সী সাব ইন্সপেক্টর একজন। কাছে এলে পিছন থেকে দক্ষ হাতে সার্চ করলো রানাকে। কিছু না পেয়ে পিছিয়ে গেল কয়েক পা। এবার ঘুরে দাঁড়াতে পারেন আপনি। হাতের কাটা জায়গায় রুমাল চাপা দিতে পারেন ইচ্ছে করলে। কি ব্যাপার মিস্টার রুস্তম আলী? বাম হাতের ক্ষত দুটোর দিকে একবার চেয়ে প্রশ্ন করলো রানা। রক্ত ঝরছে টপ টপ। আপনি আমাকে চেনেন? অবাক হলো সাব ইন্সপেক্টর। নাম শুনেছি। আপনি মাহবুবের বন্ধু? হ্যাঁ, অকৃত্রিম বন্ধু বলতে পারেন। আমি জানি আপনি মাহবুবের হয়ে কাজ করছিলেন। ওসি সাহেবের বোকামিতে দুর্নামও সহ্য করেছেন মুখ বুজে। আপনাকে অ্যারেস্ট করতে হচ্ছে বলে আমি দুঃখিত। আমি অর্ডার পালন করছি মাত্র। কিন্তু এখানে এসে দেখছি কুরুক্ষেত্র বেঁধে গেছে। ব্যাপারটা কি? আমাকে খুন করতে এসেছিল 4 জন। কেন? সেটা আমারও প্রশ্ন। এমনি হঠাৎ এসে হাজির হলো ওরা? না, রীতিমতো প্ল্যান করে এসেছে। আমি 5:45 বেরিয়ে যাই বাসা থেকে। সেই ফাঁকে ওদের লোক এসেছিল আমার বাসায়। ওই বাথরুমের দরজার বল্টুটা খুলে রেখেছিল। ব্যান্ডির বোতলে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। টের পেয়ে ওদের ফাঁদে পা না দিয়ে ঘর অন্ধকার করে অপেক্ষা করছিলাম আমি। ওই দেখুন, আমাকে মনে করে বালিশ দুটোকে কিভাবে স্টাফ করা হয়েছে। পরীক্ষা করলো রুস্তম আলী বালিশগুলো। ব্যান্ডির বোতলটা তুলে বোতলের গায়ে সামান্য লেগে থাকা বারবিচুরেটের গুঁড়ো পরীক্ষা করলো। চেখে দেখলো তেতো কিনা। তারপর বলল, বসুন মিস্টার মাসুদ রানা, একটু ভাবতে হবে আমাকে। আমার প্রতি জালাল শিকদার সাহেবের ব্যক্তিগত অনুরোধ, মাসুদ রানাকে সব রকম সাহায্য করবে। আর অফিসিয়াল অর্ডার, মাসুদ রানাকে অ্যারেস্ট করে নিয়ে আসবে। কি করব বুঝতে পারছি না। গুলিয়ে আসছে মাথাটা। এদিকে নিচ্ছকে স্পষ্ট প্রমাণ দেখতে পাচ্ছি আপনাকে খুন করতে চাইছে একদল লোক। আবার ওদিকে আপনার বিরুদ্ধে অভিযোগ। কি অভিযোগ? করা অভিযোগ। বলপূর্বক অনুপ্রবেশ, চুরি, ভয়ঙ্কর অস্ত্রের সাহায্যে আঘাত এবং সম্ভাব্য খুন। আচ্ছা, 5:45 বাসা থেকে বেরিয়ে কোথায় গিয়েছিলেন আপনি? ডক্টর রুহুল আমিনের চেম্বারে, বাইতুল মোকাররম, ওর নার্স অলকা সেনের সাথে দেখা করতে। কেন? বিস্মিত দৃষ্টিতে চেয়ে রয়েছে সাব ইন্সপেক্টর রুস্তম আলী রানার মুখের দিকে। 10 সেকেন্ড পর মাথা নাড়ল সে। না, আপনি নিশ্চয় নন। মানুষ এতটা ভালো অভিনয় করতে পারে না। কি বলছেন কিছু বুঝতে পারছি না। অলকার কিছু হয়নি তো? একটু বুঝিয়ে বলুন, এবং তাড়াতাড়ি। হয়েছে। 7:30টার সময় চেম্বারের পজেশন
অপর একজন ডাক্তারকে বুঝিয়ে দিতে লোক গিয়েছিল Z&Z কোম্পানি থেকে। ঘরের সমস্ত জিনিস পাওয়া গেছে ভাঙাচোরা অবস্থায়। ওয়াশ বেসিনের পাশে পাওয়া গেছে অলকা সেনের জ্ঞানহীন দেহ। ছুরি দিয়ে কাঁচা হয়েছে ওকে মোরব্বার মতো। মারা গেছে? এখনও যায়নি, কিন্তু অবস্থা খুবই খারাপ, যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। একজন কেমিস্ট 6:45 দেখেছে অলকাকে চেম্বারে ঢুকতে। আরেকজন 6:45 আপনাকে ওখান থেকে চলে যেতে দেখেছে। দরজায় নবের উপরে আপনার হাতের ছাপ পাওয়া গেছে। ডক্টর আনিসের চেম্বার অ্যাসিস্ট্যান্ট আপনাকে নবে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। হুলস্থুল কাণ্ড বেঁধে গেছে। থানা যদি নন কোঅপারেশন করে সেই ভয়ে সমস্ত পত্রিকা অফিসে খবর দিয়েছে কেউ। সারাটা থানা এখন কিলবিল করছে রিপোর্টারেরা। তারা এখান পর্যন্ত এলো না কেন? কেউ ভাবতেই পারেনি যে আপনাকে বাসায় পাওয়া যাবে। যাক, একটাই মাত্র সুখবর আছে আমার জন্যে, বলল রানা। মেয়েটা মারা যায়নি। ওই মেয়েই বলবে যে আমি করিনি কাজটা। যদি বাসে তাহলে তো আশ্চর্য। আমার সাথে দেখা করার কথা ছিল ঠিক 6টায়। 5 মিনিট দেরি করে ফেলেছিলাম। 40টা মিনিট আমি দাঁড়িয়ে থাকলাম, করিডোরে পায়চারি করলাম, অথচ টেরই পেলাম না কিছু। হয়তো তখন মুমূর্ষ অবস্থায় ঢুকছে অলকা ঘরের ভিতর। মেয়েটা আমার এক বিশিষ্ট বন্ধুর বোন। আচ্ছা, আপনি নিজে দেখেছেন? চেম্বারের অবস্থা কী রকম? কি মনে হয় মারামারি হয়েছিল ওখানে? না, মারামারির মতো নয়। মনে হয় কেউ তন্ন তন্ন করে খুঁজেছে কিছু সারাটা ঘরে। ড্রয়ারগুলো টেনে সমস্ত জিনিস ফেলা হয়েছে মেঝেতে। যা হাতের সামনে পেয়েছে তাই চুরমার করেছে লোকটা, কিছুই আস্ত রাখেনি। ডক্টর আমিনের ব্যাগটা ফালি ফালি করে কেটেছে ছুরি দিয়ে। এমনকি পুতুলগুলো পর্যন্ত ভেঙে টুকরো টুকরো করেছে। মনে হয় উন্মাদের কাজ। আপনার কি ধারণা কাজটা আমার হতে পারে? না, সেজন্যই দ্বিধায় পড়েছি। একটা ব্যাপার ভাবছি। আমি শুনেছি মাহবুব আর জালাল সাহেবের মতো আপনিও বিশ্বাস করেন যে ডাক্তারের কাছে পিস্তল ছিল। আমি অবশ্য একথা বিশ্বাস করি না, কারণ থাকলে ওটা পাওয়া যেতই। ভাবছি সেই পিস্তলটা খুঁজে পাওয়ার ব্যথার চেষ্টা করতে গিয়ে আপনার পক্ষে ডাক্তারের চেম্বারে ঢুকে। হঠাৎ তরাক করে লাফিয়ে উঠল রানা। এক পা পিছিয়ে গেল রোস্তম আলী। ঠিক বলেছেন, আসলে পিস্তলটাই খোঁজা হয়েছিল ওখানে, উত্তেজিতভাবে বলল রানা। এটা স্বীকার করলে কিন্তু বিপদে পড়েছেন আপনি, সাবধানে বলল রোস্তম আলী। কাজটা আমি করিনি, মাথা চুলকালো রানা। আমারই মতো হন্যে হয়ে পিস্তলটা খুঁজছে নিশ্চয় শত্রুপক্ষ। কাজটা তাদের। ক্লাস বুলস আই হিট করেছেন আপনি মিস্টার রোস্তম আলী। ইউ আর রাইট। পিস্তল খুঁজছিল। বুঝলাম না। বুঝতে হবে না। 1 ঘন্টা সময় পেলেই মাহবুবের সপক্ষে সমস্ত প্রমাণ সংগ্রহ করে ফেলব আমি। সময় পাচ্ছেন কি করে? আপনি নিজেই তো অ্যারেস্টেড। 1st ডিগ্রি মার্ডার চার্জের বেইল হয় না। কেউ জানে না যে আপনি আমাকে বাসায় পেয়েছেন। 1 ঘন্টা সময় পেলে আমার বা মাহবুবের বিরুদ্ধে সমস্ত চার্জ খণ্ডন করে দিতে পারবো। শুধু 1 ঘন্টা সময় দিন। অফিসিয়াল ও আনঅফিসিয়াল অর্ডারের কোনটা পালন করব বুঝতে পারছি না। জালাল সাহেব ঠিক কী অর্ডার দিয়েছেন আপনাকে? উনি বলেছেন উনি বিশ্বাস করেন না যে ডাক্তারের চেম্বারে গিয়ে আপনি এই কাজ করতে পারেন। নিশ্চয় কেউ আপনাকে ফাঁসিয়ে দিয়ে নিজের কাজ উদ্ধার করতে চাইছে। উপযুক্ত প্রমাণের সাহায্যে আপনি পুলিশের হাত থেকে ছুটে বেরোতে নিজের কাজ গুছিয়ে নেবে সে। ওদিকে আপনাকে গ্রেপ্তার করার আদেশ না দিয়ে ওর উপায় নেই। আমাকে বলেছেন অবস্থা বুঝে ব্যবস্থা করতে। অবস্থা কী বুঝলেন? বুঝলাম দারোগা সাহেবের কথাই ঠিক। দ্বিমুখী আক্রমণ চালিয়েছে আপনার উপর কোনো অজ্ঞাত শত্রুপক্ষ। আপনাকে খুন করে ফেলতে পারলে সব ঝামেলা শেষ হয়ে যায়। সেজন্যই খুনের চেষ্টা। কিন্তু যদি কোনোভাবে এদের হাত থেকে বেঁচে যান তাহলে পুলিশ যেন আপনাকে সিলে পুরে আপনার সমস্ত তৎপরতা বন্ধ করে দেয়, সে ব্যবস্থাও করে রেখেছে। কিন্তু পুলিশ সেটা করবে না। ছুড়ে দিল রানার পিস্তলটা রোস্তম আলী। খপ করে ধরে ফেলল সেটা রানা শূন্যে। নিজের রিভলভারটাও বিছানার উপর ছুঁড়ে ফেলে দিয়ে বলল,
বেকায়দা পেয়ে হঠাৎ ছিনিয়ে নিয়েছেন আপনি আমার পিস্তল, বেঁধে ফেলেছেন আমাকে খাটের সাথে। তারপর জিপে বসা সেপাইগুলোর চোখে ধুলো দিয়ে উধাও হয়ে গেছেন। বুঝলাম, অনেক ধন্যবাদ। 1 ঘন্টার মধ্যেই ফিরে আসবো আমি, অবশ্য যদি বেঁচে থাকি। হাসল রানা। দয়া করে প্রমাণ সংগ্রহ করে আনবেন, নইলে আমি আর ওসি সাহেব দুজনেই বিপদে পড়ব। চাকরি যাবে নির্ঘাত। আপনার বিশ্বাসের মর্যাদা রাখতে চেষ্টা করব। নাটকটার শেষ দৃশ্যে চলে এসেছি আমরা। জবানিকার বেশি দেরি নেই, আসুন বেঁধে ফেলি আপনাকে। হঠাৎ তৃতীয় একটি কণ্ঠস্বর শোনা গেল। আমাকেও বাঁধবেন নাকি সাহেব?